দেখুন, আজ আমার যিনি অতিথি তিনি শটান শিরোনাম থেকে উঠে এসেছেন। তিনি নেতা। ভাবছেন এ আর নতুন কি, কিন্তু তিনি নেতাসুলভ পোশাক আশাক পরেন না। এই আকালেও তার মুখে গরম গরম ভাষণ নেই, আঙুল উঁচিয়ে হুমকি নেই, এমনকি এই ঘোর কলিকালে ভোটের মুখে কোনো ব্যক্তি আক্রমণ নেই। হ্যাঁ, তিনি নেতা, কিন্তু তিনি অভিনেতাও। আর অভিনেতা হয়েও 10-10টা বছর তিনি পার করে দিয়েছেন সংসদীয় রাজনীতিতে। ব্যাস, বুঝে গেছেন নিশ্চয়ই আজ আমার অতিথি নান আদার দ্যান দীপক অধিকারী ওরফে দেব। দেখুন, পোলান্সকি বলেছিলেন সিনেমা এমন হওয়া উচিত যা আপনাকে ভুলিয়ে দেবে যে আপনি সিনেমা হলে বসে আছেন, অর্থাৎ সিনেমা হবে বাস্তবের প্রতিফলন। কিন্তু কতটা? আমি এই অনুষ্ঠান শুরু করব আমার এই দুহাত দূরে যে নায়ক এবং অভিনেতা বসে আছে তার সাম্প্রতিকতম সিনেমা এখনও রমরম করে নন্দনে চলছে, তার একটা বিশেষ দৃশ্য দিয়ে। কেন এই প্রধান ফিল্মটার এই দৃশ্যটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করছি সেটা দৃশ্যটা দেখলেই বুঝবেন। দেখুন। এই দেখো, চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরের, দেখো। হ্যাঁ তো, তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? ধ্যাৎ, সকাল সকাল যত সব বাজে কথা। বিয়ের পর তো একটা ভালো কথা তুমি আমার শুনতেই পাও না, যত সব দেখুন, এই ছবিটা রিলিজ করে গত বছরের 22শে ডিসেম্বর। আমি ধরে নিচ্ছি তার অন্তত 6 মাস থেকে 1 বছর আগে চিত্রনাট্যের এই অংশটা শুভদীপ, অভিজিৎ বা অতনুদা লিখেছেন। দেব, তুমি নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। আমার প্রথম প্রশ্ন হবে যে 22শে এপ্রিলের ঘটনা হুবহু 22শে ডিসেম্বর রিলিজ করা একটা ফিল্মে কিভাবে মিলে যায়? এ তো ম্যাজিক। আই উইল সে এটা একটা কোইন্সিডেন্ট। মানে সত্যি কথা বলতে গেলে দেখো, প্রধান আমি বলবো কি, প্রধান যখন আমরা ভাবছিলাম, আমি, অতনুদা এবং অভিজিৎ এবং শুভদীপ, চারজন তো মেন না, এবং আস্তে আস্তে যেই দিকে গল্পটা এগোচ্ছিল সেইখানে আর পিছনে দেখার কোনো সুযোগ ছিল না। উই নেভার থট কে এইটা রাখবো কি এইটা রাখবো না। ওদের সবারই আমার দিকেই তাকিয়েছিল ওরা, যে দেব কতটা হ্যাঁ বলবে, দেব কতটা না বলবে। আমি একটাই কথা বলেছিলাম, যেটা অতনুদাকে জিজ্ঞেস করো, অভিজিৎদাকে জিজ্ঞেস করো, কে ইফ ইউ আর গোয়িং দেন লেটস গো ফর ইট। হাফ হার্টেড হয়ে কোনো কাজ হয় না। এবং এইটা কোনো সরকারকে ছোট বা কোনো সরকারকে বড় দেখানোর জন্য নয়। এটা আমরা তোমার চ্যানেলে দেখি বা সব জায়গায় চলছে, সেইটাকে একটা সিনেমার মাধ্যমে, সিনেমার একটা লিমিটেশন আছে, মানে আমরা তো ডকুমেন্টারি তো করছি না, মানে সিনেমার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনের লাইসেন্সটা নিয়ে একটা গল্প বলা, এবং প্রধান মূলত ইটস এ পলিটিক্যাল ড্রামা, মানে ইটস নট আ, কিন্তু বাস্তবের প্রতিফলন, বাস্তবে যে ছবিগুলো আমরা দেখি তারই একটা সিনেমাটিক রূপ। আমি ঠিক এইখানে দেবের কাছে পরের প্রশ্নে আসব যে প্রধান ফিল্মে এই রকমভাবে রাজনীতির দুর্নীতি, কাটমানি, ভোট সন্ত্রাস, ছাপ্পা ভোট, ক্ষমতাসীন দলের ওই ব্যালট পেপার খেয়ে ফেলার দৃশ্য, যেটা হাবড়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, হুবহু এমনভাবে পরপর এসেছে। দেব, কে বলবে যে এই ছবির নায়ক এবং প্রযোজক তৃণমূলের সাংসদ? আমার প্রবলেমটা তোমারও দোষ না, আমার মনে হয় যে যারা যা দেখেছে তারা শুধু ভুলটা দেখেছে। তার অপোজিটে একটা সৎ পুলিশ অফিসার, একটা সৎ নেতা, একটা সৎ টিচার, আমাদের পার্সপেক্টিভ ছিল, সেই জন্যই কিন্তু লোকের ভালো লেগেছে। কে সৎ মানুষও আছে, মানে 2-4টে খারাপ বা অসৎ থাকলে যে পুরো দলটাই অসৎ বা পুরো দলটাই খারাপ সেটা নয়। কিন্তু আমার প্রধান ছবিতে যতটা অসৎ লোক ছিল, যতটা কারাপ্টেড বা ছিল, ততটাই কিন্তু ভালোটা ছিল। একদম। শেষে পোয়েটিক জাস্টিস হচ্ছে, শেষে কিন্তু যে অন্যায় করেছে সে শাস্তি পাচ্ছে, যেটা মানুষ চায়। কারেক্ট। এবং সিনেমা, আমি বললাম যেটা সিনেমাকে অনেক কিছু বলা যায় সিনেমার মাধ্যমে, এবং অনেক কিছু কিন্তু এখন এমন হয়ে গেছে না সুমনদা, মানে এত বেশি প্রোপাগান্ডা ফিল্ম হচ্ছে, যেই ছবিগুলো সত্যি ভালো, যেই ছবিগুলো সত্যি মানুষের জন্য, কোনো সরকারকে বড় বা ছোট করার জন্য নয়, কিন্তু সেইগুলো ভাবা মনে হয় কি এটার জন্য তুমি দর্শককে দোষ দিতে পারবে না, কারণ দর্শক প্রধান এখনো দেখছে না। প্রধানের কথা বলছি, আমি প্রশ্নের কথা বলছি। যে প্রশ্নগুলো আসছে এই কিভাবে করলে এটা, তার মানে তুমি তাহলে টিএমসি কে এটা ভাবছো বা তুমি বিজেপির পক্ষে। আমার মনে হয় যেই দৃশ্যগুলো আমার ছবির মধ্যে আছে, এটা শুধু বাংলার গল্প না, ভারতবর্ষের সব রাজনীতি এবং দুর্নীতি যেভাবে মিশে গেছে, এটা কোনো মানে শুধু বাংলার নয়, আবার শুধু বাংলার বাইরেরও নয়। এটা হচ্ছে বাস্তব। খুব ভালো, যেটা আমি বলেছিলাম এটা রাখতে, এটা অন্যভাবে নিও না। আজকাল মানে যখনই কোনো নির্বাচন হয়, তখন পলিটিক্যাল লিডাররা ক্যাম্পেনিং করতে একটা গরিবের বাড়িতে খায়,
কিন্তু খাবারটা বাইরে থেকে আসে। একদম। এবং আমি বলছিলাম এটা রাখতে হবে, ইফ ইউ আর গোয়িং ফর ইট, মানে তার জন্য আমার খেতে ইচ্ছে করলে আমার মনে হবে আমি ওদের মতো নাটক করছি। মানে আমি সবাই নাটক করে না, বাট ডোন্ট টেক মি আদারওয়াইজ, বাট আমি ম্যাক্সিমাম লোকের কথা বলছি। তো সেই জন্য ওই সিনগুলো আমরা রেখেছিলাম, কে ভোট এলেই আমরা চলে যাচ্ছি বাড়িতে খাবার খেতে, কিন্তু খাবারটা বাড়ি থেকে নিয়ে আসছি হয়তো, বা বলছি। আমার মনে হয় এই দৃশ্যটা অসাধারণ। এই দৃশ্যটা হচ্ছে যে রাজনৈতিক নেতা তিনি যতক্ষণ মানে ফটো অফ হচ্ছে, যতক্ষণ ক্যামেরা আছে, তিনি একদম সাধারণ একটি পরিবারের দাওয়ায় বসে খাচ্ছেন। যেই ক্যামেরা সরে গেল, তাদের সরিয়ে দেওয়া হলো, তখন সেরা বিরিয়ানিটা তার জন্য আসছে। মানে যে ছবি, সত্যি কথা বাস্তব পরিস্থিতি, আমি দেবের সঙ্গে একেবারে একমত। কিন্তু এই ছবিটা দেখতে দেখতে যে কোনো দর্শকের তার চারপাশের ছবিগুলো দেব সঠিকভাবেই বলেছে ফুটে উঠবে। আপনি পুলিশ প্রমোটার নেক্সাসে জমি বুঝিয়ে নির্মাণ, কারুর গার্ডেন রিচ মনে পড়ে যাবে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের নমিনেশন আটকানো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, কারুর অনুব্রতর বীরভূম মনে করিয়ে দেবে। মিড ডে মিলে চুরি, এমনকি আমি বলছি সেই সংলাপ এখনও নন্দনে, যে সংলাপে হাততালির ঝড় বইছে, যে পথশ্রী প্রকল্পের টাকা কারচুপি হলে রাস্তা তো এরকম হতশ্রী হবেই। এবং দেব সেখানে বলছে, মানে দেবের চরিত্র, যে সরকার টাকা দিচ্ছে কিন্তু সেই টাকা মধ্যখান থেকে সরে যাচ্ছে, সেই টাকা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের একাংশ খেয়ে নিচ্ছে। আমি বলছি তাহলে দেব দলীয় স্বার্থ বা রাজনীতিক হিসেবে স্বার্থের ওপরে উঠে যখন দেব সিনেমা করে, তখন সে সিনেমার প্রতি সৎ, যে সত্যিকারের ছবিটা তুলে ধরতে হবে। শুধু সিনেমা নয় গো, আমি আজকের দিনে সৎ থাকাটাও ভীষণ বড় চ্যালেঞ্জিং, মানে কিন্তু সিনেমার মধ্যে আমি কোনোদিনও রাজনীতি অ্যাফেক্টটাকে ঢুকাইনি। মানে 10 বছরে আমি সাংসদ, এবং সাংসদ চলাকালীন কোনোদিন সিনেমাটাকে ইউজ করিনি কি আমার ভোটের জন্য এটা করতে হবে। সিনেমার যে প্রবলেমটা হয় না, সিনেমার আর্টিস্টদেরকে বলেছি গিয়ে আমার জন্য প্রচার করতে বা একটা বাইট দিতে, আমি সেটাও করিনি। এবং আমি যেটা আমার ভালো মনে হয়েছে ওটা করেছি। কখনো এটা ভালো হয়নি, হওয়ার পর কখনো এটা খুব ভালো হয়েছে, বাট আই হ্যাভ অলওয়েজ গন উইথ দ্য ফ্লো। আমার মনে হয় কি একটা, যেহেতু আমি আমার মনে আছে একবার শুধু তুমি যেখানে ঘাটাল বন্যায় ভেসে যাচ্ছিল, বোধহয় বুম্বাদাকে নিয়ে গেছিলে 2014 তখন নিয়ে গেছিলাম, কারণ আমরা যে ত্রাণটা নিয়েছি, বুম্বাদা, আমি, পল্লবীদি বা অনেক আর্টিস্টদেরকে নিয়ে আমরা 11 না 13 ট্রাক মাল নিয়ে গেছিলাম। সেটাও কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, ত্রাণ দেওয়ার জন্য। এবং সামনে কোনো ভোটও ছিল না, কোনো ভোট ছিল না, এবং কোনো পতাকা বা কোনো ব্যানারও ছিল না। এবং বুম্বাদা নিজেই বললেন কে তোর যদি কোনো মনে না হয় তো আমি যেতে পারি, আমি দিতে পারি, ইচ্ছে ভালো কি হবে। কে ঘাটালের মানুষের পাশে, টলিউড যেরকম আমরা বলিউডে দেখে থাকি, কে কোনো কিছু হলো তো বলিউড ইন্ডাস্ট্রি চলে যায় একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় টলিউডে যে ইউনিটি আছে, এবং টলিউডও সেই সময় ঝাঁপিয়ে পড়েছিল বন্যার সময়, কে প্রত্যেকটা টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, তারা তাদের মতো ডিরেক্টরস, প্রডিউসার্স, বা আমার কিছু বিজনেসম্যান চেনা পরিচয় আছে, তারা নাহলে 13 ট্রাক মাল নিয়ে যাওয়া বন্যার সময় এবং সব জায়গায় ডিস্ট্রিবিউট করা, ইটস এ গুড জেস্চার আমি বলবো। একেবারে দেবের এই প্রতিক্রিয়া, ব্যবহার, কথা, এটা কিন্তু দেব রাজনীতি যারা একেবারে গোড়া থেকে করেন তাদের সঙ্গে অনেক সময় মেলে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে দেব রামনবমীর মিছিলে জয় শ্রীরাম ধ্বনি দিল, নির্দ্বিধায় দিল। বাগডোগরা এয়ারপোর্টে এ নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আমরা আলোচনাও করেছি, যে জয় শ্রীরাম বলে একটি যুবক চিৎকার করলো, দেব তার দিকে তেড়ে যাওয়া দূরে কথা, তাকে বুকে জড়িয়ে ধরলো। আমি বলছি এই জাদু কি ছাপ্পি কিন্তু তৃণমূলের নয়। সুমন, এখন না প্রবলেমটা হচ্ছে যেটা বেসিক সেটাই মনে হচ্ছে অসাধারণ। মানে রাজনীতি তো বেসিকই তো এটা। ঠিক ঠিক, আমি এগ্রি করছি। মানে আজকে যেটা সত্যি বেসিক হওয়া উচিত, একটা সৌজন্য রাজনীতি আজকে মানে বিলুপ্ত হয়ে গেছে। তুমি একটা ঘটনা দিচ্ছ, সেটা খবর হচ্ছে, মানে এই রকম বিরল হওয়ার মতন না। ঠিক, এটা তো নরমাল একটা জিনিস। আজকে কথার কথা, তুমি আজকে এপি আন্দোলনে আছো, তুমি যদি জি 24 ঘন্টা এডিটরকে দেখো, তুমি কি হাত মেলাবে না? মানে এদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত মানে মধুর ব্যক্তিগত সম্পর্ক। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়, ইন্ডিয়া পাকিস্তানের ক্যাপ্টেনরা হাত মেলায় না একদম, কিন্তু ওরা কি বলে আল্লাহু আকবার, এরা কি বলে মেরা ভাই কি ভারত মাতা কি। আমি বুঝতে পারছি না। আমি এই রাজনীতিতে আমার একটু, তুমি যদি বলো রাজনীতির মধ্যে সমস্যাটা কি, আমার জন্য ব্যক্তিগত সমস্যা হচ্ছে কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাদের কর্মীদেরকে। লড়াইটাকে কে জয় শ্রীরাম বলবে, কে আল্লাহু আকবার বলছে, এটা না, কে ভারতকে উন্নতিতে নিয়ে যাবে। আজকে কথার কথা, আমরা তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার যখন ইলেকশন হচ্ছে, এবং আমরা তো পাওয়ারফুল দেশ হতে চাই, আমরা স্বাধীন দেশ হতে চাই, নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্ট দেশ হতে চাই। মানে আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে অন্য বিদেশে, আমেরিকা, লন্ডনে যখন এই প্রেসিডেন্ট ইলেকশন হয়, তখন ওরা কি বলে, আমরা সুপার পাওয়ার দেশ হব, আমরা নিউক্লিয়ারটাকে এইভাবে নিয়ে যাব, এরপরে যদি করোনার মতো এরকম ওয়ার্ল্ড ডিজিজ আসে তার জন্য আমরা প্রস্তুত থাকবো, এইটা নিয়ে তারা ভাষণ দেয় মানে ইলেকশনের আগে। আমরা কি করি, রাম মন্দির বানাবো,
আমরা কি করি এই কে মাছ খাচ্ছে কে কি করছে, আমরা কি বলি এই গদ্দার, আমরা কি করি ও দিদি দিদি এইটা নিয়ে করি। মানে আমি আমার পার্টি বা ওর পার্টি কারো পার্টির কথা বলছি না। বিদেশে যখন আমরা বলছি আমরা 3 ট্রিলিয়ন হব 8 ট্রিলিয়ন হব, যতক্ষণ না আমরা আমাদের ভাষা আমাদের ব্যবহার আমাদের কর্মীর কাছে একটা সঠিক একটা 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 এক্সাম্পল সেট করতে পারছি, আমরা জীবনে টাকা কামিয়ে নেব কিন্তু সম্মান কামাতে পারবো না। ঠিক ঠিক, আমি দেবের সঙ্গে সম্পূর্ণ একমত যে যেটা স্বাভাবিক সৌজন্যের ঘটনা একেবারে হওয়া উচিত, আগে হয়তো 20, 30 কিংবা 50 বছর আগে হতো, এখন সেইটুকু করলে সেটা খবর হচ্ছে মানে একেবারে বিরল এবং সংবাদ মাধ্যমের ভাষায় ব্যতিক্রমী ঘটনা হিসেবে তুলে ধরছে। আমি বলছি বাগডোগরার সেই ছবিটা দেখাবো, ছেলেটি প্রায় হতবাক হয়ে গেছে যে সে বোধহয় দেবের কাছ থেকে এই প্রতিক্রিয়া আশাই করেনি। দেখবো सामने से साइड कीजिए, सामने से ভিডিও করি। আমি আরেকটা উদাহরণ দিই কেন দেবের এই সৌজন্য ব্যতিক্রমী মনে হচ্ছে। যে বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে তৃণমূলের মঞ্চের ওপর দাঁড়িয়ে দেবই বলতে পারে যে সুকান্ত মজুমদার আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই মঞ্চ থেকে সুকান্তদাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি বলছি দেব, তৃণমূলেরই তুমি যে কোনো একজন নেতা দেখাও যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মানে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে, কেউ করে না। আর তার তোমার এই সৌজন্যের প্রতিক্রিয়াও হলো ভয়ঙ্কর। বলছি আমি তো শুধু টিএমসির কথা বলছি না, আমি তো বিজেপিরও কথা বলছি। সার্বিক তারাও যদি একটা শুভেচ্ছা বার্তা দিতে ভুলটা কোথায়? মানে আমি আমার প্রতিপক্ষকে আমি অল দ্য বেস্ট বলতে পারি না একদম। মানে আমার বক্তব্য হচ্ছে আমি হয়তো পৃথিবী চেঞ্জ করতে পারবো না, অ্যাটলিস্ট আমাকে আমার দুটো জিনিস দেখে কিছু নেতা তো চেঞ্জ হয়েছে এইভাবে। আলটিমেটলি তো কি, আলটিমেটলি আমরা সবাই জিততে চাই। একদম। আমি 10 বছর ধরে দুটো নির্বাচন করেছি, 2014, 2019 সাংসদ হিসাবে। আমি ভালোবাসা দিয়ে জিতেছি, আমার কোনোদিনও উচ্চবাচ্য কথা বলতে হয়নি, কিছু বলতে হয়নি। যদি জেতা নিয়ে যদি তর্ক বিতর্ক হয় তাহলে আমি এইভাবেও জিতেছি, এইভাবেও জেতা যায়। এইটাই তো একটা এক্সাম্পল সেট করে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে উত্তেজনাটা তৃণমূল স্তরে সব দলেরই কমে যায়, যার ফলে ভায়োলেন্স কম হয়, রক্তপাত কম হয়। যে আমাদের নেতারা পরস্পরকে দেখলে হাত জোড় করেন, অথবা যার বয়স ছোট যিনি বয়োজ্যেষ্ঠ তাকে প্রণাম করেন। এটা হলে কিন্তু মুহূর্তে এই বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি সেইটাই পাল্টে যাবে। আমি দ্রুত একবার, আমি কেন বলছি উদাহরণস্বরূপ, আমি একবার দেবের ওই অংশের ক্লিপটা দেখাবো। উদাহরণ, আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় কি মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মনে পড়ে যাচ্ছে প্রধান ছবিতে দেবের যে চরিত্র দীপক প্রধান, তার একটা সংলাপ আছে যে আমি ক্ষমতায় নয় ভালোবাসায় বিশ্বাসী। আমি বলছি এটার মধ্যে তো আমি বলবো অত্যন্ত স্বাভাবিক সৌজন্যের ছবি। তার প্রধানটা না বেসিক্যালি এবারে বলি, প্রধানটা এটা অভিজিতেরই আইডিয়া ছিল। হি ওয়ান্টস টু গিভ মি এ ট্রিবিউট। আচ্ছা, হ্যাঁ, মানে আমি যে 10 বছরে যেই স্বপ্নগুলো দেখেছিলাম, যে কথাবার্তাগুলো বলেছিলাম, হি ওয়ান্টেড টু গিভ মি এ ফিল্ম। অ্যান্ড হি মানে বললো, যেহেতু ওই রাজু রানী ঘরানা থেকে আসে, যেহেতু ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো ওই মুন্না ভাই ব্যাপারটা রেখেছে আর কি। ও বলছে না, তোমার যে কাজকর্ম, তুমি যেভাবে দেশটাকে দেখতে চাও, রাজ্যটাকে না দেশটাকে দেখতে চাও, লেটস মেক এ ফিল্ম অন দ্যাট। কিন্তু খুব অন্যদিকে যাবে কিন্তু ছবিটা। ও তাহলে আমি লিখি, আমার এখনো মনে আছে একটা স্ক্রিন প্লে নিয়ে এসেছিল, আমরা জাস্ট 2 মিনিট বসলাম, জাস্ট কোনো কথা জাস্ট ভাবি এটা কতটা দূর যেতে পারে, কিভাবে এটাকে আমরা প্রপাগান্ডা ফিল্ম না এটা এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড 5 মিনিট পরে সবাই, বিকজ আমার ডিসিশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু পলিটিক্যাল স্যাটায়ার, আই সেড লেটস গো ফর ইট, বাট মেক শিওর এটা কোনো পার্টির পক্ষে হবে না। ইট উইল বি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট হাউ ইউ ওয়ান্ট আওয়ার সোসাইটি টু বি। দেব একটা ছোট্ট উদাহরণ দিই এই ছবিতে, যেহেতু ছবির কথা তুমি আবার তুললে। একদিকে আমরা দেখছি যে এজেন্সি কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করছে, আবার রাজ্যের পুলিশ রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে, এই বহুদিনের বিতর্ক। একেবারে সরাসরি যেখানে দেবের যে চরিত্র দীপক প্রধান, সে বলছে পুলিশের ভূমিকায়
যে অনেক পড়াশুনো করে খেটে পরীক্ষা দিয়ে তবে আমরা এই চাকরিটা পেয়েছি, অর্থাৎ পুলিশের চাকরিটা পেয়েছি। কোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের তাঁবেদারি করার জন্য নয়, তাদের হাতে পুতুল হওয়ার জন্য নয়। আর একেবারে ক্লাইম্যাক্সে পরাণ বন্দ্যোপাধ্যায় যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে এই সৎ পুলিশ অফিসার আমাদের এই রাজ্যের, তখন পরাণদার সংলাপ যে আমার এতদিনের দেখা পুলিশ তো তুমি নও, তুমি কি সত্যিই পুলিশ? আমি বলছি কোথাও কিন্তু সরাসরি দর্শককে হিট করছে, তার কারণ এই দর্শক বাড়ি ফিরে হয়তো এবিপি আনন্দ চালিয়ে দেখছেন যে সন্দেশখালীর মা বোনেরা পুলিশ কাছে গেছেন, তারা অভিযোগ নেয়নি, ফিরে এসছেন, তার প্রতিফলন পর্দায় দেখতে পাচ্ছে। দেব, এটা কিন্তু সাহস লাগে, সে তুমি যে স্টেটে বসেই এই ছবি করো না কেন। শুধু সন্দেশখালী ইনসিডেন্ট না গো দাদা, মানে আমি তো বলবো মণিপুরে যে ইনসিডেন্টগুলো হয়েছে, হাতরাসে যেভাবে হয়েছে, ইভেন সিবিআই বা এবং সিবিআই ইডি খেয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখনো বুঝতে পারছি না কেন ইডি সিবিআই আছে, মানে কেন আমাকে ডাকা হলো, মানে একটা তো রিজন হবে, দুটো এজেন্সি। এবং আমি সেই জন্য যখনই ওনারা ডাকে আমার ভয় লাগে না, কারণ চুরি করলে তো সবচেয়ে প্রথম আমি জানবো আমি চুরি করেছি কিনা। মানে আমাকে এরকম বলা হয়েছে না তুমি যাবে না, তোমাকে লেটার পাঠিয়ে দিচ্ছি, না লেটার, মানে আমি কি করে বোঝাই কে আমি তো কিছু করিনি, বাট আই অলসো ওয়ান্ট টু নো হাউ দ্য সিস্টেমটা কিভাবে চলে, এবং ভিতরে যা কথা সেটা হয়তো বলতে গেলে তো অনেক কিছু হবে, সেটা বলা যাবে না। বাট আমার কোথাও যেন মনে হয় কি এই যে সিস্টেমের যারা, তো ডেমোক্রেসির মধ্যে তো চারটে পিলার, একটা তোমরা মিডিয়া, একটা আমরা জনপ্রতিনিধি, একটা বিশাল বড় অংশ হচ্ছে বিউরোক্রেটস, তার মধ্যে কোর্ট, তার মধ্যে পুলিশ প্রশাসন, ইডি সিবিআই, সমস্ত কিছু, জুডিশিয়ারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি এখন না, মানে এত বেশি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, এত বেশি ইলেকশনকে কিভাবে আমরা জিতবো সেইটাকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় ভবিষ্যৎ বাংলা বলছি, ভারতবর্ষের ভবিষ্যতের জন্য অত্যন্ত দুঃখজনক। মানে একটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি এরপরে সবাই ভয় থাকবে, এই দল ওই দল। কারণ শুধু ভয় না গো, এই যে ইনস্টিটিউশনগুলো, সেটা স্টেটের হতে পারে, সেন্টারের হতে পারে, এদের ক্রেডিবিলিটি কমে যাবে। মানে যখন এই একটা জেনুইন করবে, ওনারাও জানেন কমে গেছে, তখন লোকে বলবে আচ্ছা এর পেছনে পলিটিক্যাল মোটিভ আছে। তাহলে একটা জিনিস বলো যেটা কেউ জানে না, সেটা হচ্ছে এই যে দুটো এজেন্সি এইরকম এতক্ষণ ধরে ডাকলো, ভেতরে অফিসারদের তোমার প্রতি ব্যবহার কিরকম? খুব ভালো। আচ্ছা, খুবই ভালো, খুব ভালো। মানে I wish I can say everything. মানে হয়তো কোনদিন ছবি বানালে আমি I want to play a CBI বা ED officer and I just want to act অত্যন্ত ভদ্র, এবং তারা জানে কে চোর কে চোর নয়, কাকে কিরকম ব্যবহার করতে হয়, and that's very clear. মানে আমি 3 বার গেছি, 3 বারেই একই রকম ব্যবহার পেয়েছি, অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো, এবং তারাও জানে যে আমি কেন এসেছি। বাইরে বিজেপি নেতারা, মানে শীর্ষ নেতারাও এইটা বলেছে যে এনামুল হক বলে একজন, তার টাকা তোমার চ্যাম্প ছবিতে নাকি ইনভেস্ট করা হয়েছে, সেই বিষয়ে তোমায় জিজ্ঞাসাবাদ করা। না, এনামুল হককে আমি চিনি না, চেনোই না, দেখি না, চিনি না, মানে আলাপই নেই। এবং আমাকে প্রথম ডাকা হয়েছিল একদম অন্য কারণে। এইটা ইনামুল হকের কেস না, এটা একটা লোক আছে, সেই লোকটার নাম আমি বলবো না, কারণ সেই লোকটা, তো সেই লোকটাকে ওনারা খুঁজছেন। আচ্ছা, সেই লোকটা ডেফিনেটলি আমার একটা ছবিতে ইনভেস্ট করেছিল, সেই ছবির টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি, 2016 নিয়ে 2017-তে ফেরত দিয়েছি। আচ্ছা, এবং সেই লোকটা আমি যদি কালপিট হই, তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির 99% সময় তাহলে ইডি সিবিআইকে ডাকা উচিত। সে লোকটা বিখ্যাত লোক, সে শো করে, সে সবাই সঙ্গে শো করেছে, এমন করে আমি কারণ নাম নিতে চাইছি, বড় বড় তারকারা, সে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 10 নম্বর বম্বে তারকাদেরকে নিয়ে শো করে। এবারে আমাকে যদি ডাকা হতো তাদেরকেও ডাকা উচিত, কিন্তু যাই হোক, এবারে আমি যত বলবো তত কেসটাই যাবে। বাট আমার মনে হয় কি আমার ভরসা আছে দেশের এই এজেন্সির উপর, এবং আমি জানি ভগবান বলে কিছু আছে। মানে তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে অনেক মানুষের তোমার আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ আছে, মানে ভগবানের আশীর্বাদ আছে। কিন্তু এটা কি মনে হয়, যেহেতু একজন পেশাদার অভিনেতাকে বা একজন প্রযোজককে বিভিন্ন ইনভেস্টমেন্ট নিতে হয়, সেটা তোমার এই পেশার কারণে কোথাও একজন অভিনেতাকে ভালনারেবল করে তোলে? যে তুমি তো তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি চেক করছো না, সে কোথা থেকে, এজেন্সিতে তো 3 বছর লেগে যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে। আচ্ছা, আমরা তো কে, আমরা তো সোসাইটি দেখি, সোসাইটির মধ্যে তোমার সম্মান আছে কি নেই, তোমাকে লোক চেনে কি না। আমরা তো সোসাইটি বেসে যাই, সমাজ বেসে যাই, সমাজে এই মানুষটাকে কত লোক চেনে, সমাজে এই মানুষের গ্রহণযোগ্যতা আছে কিনা, সমাজে আমি ছাড়া আরো কে কে কাজ করেছে কিনা, আমরা তো এইভাবে যাই। যেমন আমার মনে আছে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে একটা বিখ্যাত মামলা হয়েছিল, যে একটি প্রোডাক্ট তিনি তোমাদের সবার মতোই এন্ডোর্স করেছিলেন, তার গুণমান ঠিক ছিল না,
এবার বিজ্ঞাপন যেহেতু উনি করেছিলেন, ওনার নামে মামলা হয়েছিল, সে নিয়ে সুপ্রিম কোর্টে বহু জলগোলা হয়, বহু মাসের শুনানি হয়। কিন্তু এইটাই যে তোমরা মানে কোথাও একটা তোমার মনে হয় যে রাজনীতির কারণে একই রকম অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তোমায় বেছে নেওয়া হলো বা ডাকাডাকি করা হচ্ছে? ঠিক আছে, ভগবান আছে। তুমি বলছো চলতা হয়। এখন না ভেবে লাভ নেই, এখন এখন কেঁদে কোনো লাভ নেই, লড়ে নিতে হবে। এবং আমার মনে হয় কি যা হয়েছে সেটা এখন অতীত, মানে নালে কি করে হয়, আমি দাঁড়াবো না বলে দিদি আমাকে আরামবাগ বললো, ঘোষণা করলো, তার দুদিন পরে একটা ওটা আমি আসবো, একদম বিস্তারিত আসবো, কিন্তু তার আগে সৌজন্য এবং ভাষা। দেখুন, আপনারা জানেন যে রাজনীতির ভাষা এই মুহূর্তে আমি খুব সচেতনভাবে শব্দটা ব্যবহার করছি, যেখানে নেবেছে তাতে প্রায় প্রতিদিন কারুর না কারুর বক্তব্যে আমাদের বিপ বিপ দিয়ে টেলিকাস্ট করতে হয়, একেবারে সরাসরি, কখনো দু অক্ষরের গালি। আর যেটা খুব ভদ্র ব্যাপার সেটা হচ্ছে চোর, ডাকাত, পকেটমার, গদ্দার, কুলাঙ্গার, ডাকাতরানি, ইডিয়েট, মানে এই প্রতিদিন এটা চলছে। দেব, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দৈত্যকুলে প্রহ্লাদ, একেবারে দৈত্যকুলে প্রহ্লাদ। তোমার মানে কোনো অপশব্দ আজ অবধি 10 বছর তুমি সরাসরি পলিটিক্সে আছো, একটা অপশব্দ মুখ থেকে বেরোয়নি। আমি তো রাজনীতি করতে এসেছি কাউকে তো গালাগাল দেওয়ার জন্য নয়। রাজনীতিবিদের ধর্মটা কি? মানুষকে ভালো রাখা। আমার ধর্ম, আমার রাজনীতিদের মানে নেতাদের কাজ তো এইটা নয় কি কাকে চোর বলা। নেতাদের কাজ হচ্ছে তাদের এলাকার মানুষগুলোকে তারা ভালো রাখতে পেরেছে কিনা, এইটাই তো তাদের ধর্ম হওয়া উচিত, তাই না? এটাই তো তাদের কর্ম হওয়া উচিত। কিন্তু এই মানসিকতা কোথাও তো একটা, আবার বলছি, তুমি আঘাত পেতে হবে। তার কারণ আমার মনে আছে 2019 সালে ভোটের আগে এবিপি আনন্দের জন্য রুক্মিণী সাংবাদিক হয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিল, দেবের একটা মস্ত বড় 1 ঘন্টার সাক্ষাৎকার। তাতে দেব ওই 2019-এ বলেছিল যে কোনোদিন যদি পরিস্থিতি এইরকম দাঁড়ায় যে ভোটে জিততে গেলে প্রতিপক্ষকে চোর বলতে হবে, তাহলে দেব রাজনীতি ছেড়ে দেবে। খুব বড় কথা, আমি দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো। কিছুদিন আগে আমাদের রাজ্যে সাইক্লোন ফ্যানি নিয়ে একটা খুব বড় এমার্জেন্সি হয়েছিল, অ্যান্ড সেখানে যদি দেখা যায় যে আমাদের টলিউড থেকে প্রথম যদি কেউ টুইট করে থাকে, তার একটা ভিডিও বানিয়ে, সেটা ছিল তুমি। সব থেকে আগে তোমারই একটা টুইট এসেছিল। আমাদের সমর্থকরা কোনো দল, কোন ঝেন্ডা একদম দেখবেন না, প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে হবে। এই যে একসাথে আসার কথা বললে, তাহলে কি দেব পলিটিশিয়ান রূপে তোমার এই পলিটিক্সটা কি একটা কুকথা ভার্সেস মিষ্টি কথা বা শান্তির কথা, এরকম একটা বার্তা দিচ্ছ তুমি? প্রথম কথা, আমি ওই ভিডিওটা না এসে সাংসদ হিসেবে করিনি। আমি ওই রাজনীতি করবোই না যেদিন মনে হবে কি না বস আমাকে কাউকে দোষ দিতে হবে, আমাকে কাউকে গাল দিতে হবে, আমাকে কাউকে চোর বলতে হবে, তবেই গিয়ে আমি ভোটটা বেশি পাবো। আজকে আমাকে গিয়ে কাউকে বলতে হবে আমি 1000টা লোক নিয়ে আসবো, তবেই গিয়ে আমি জিততে পারবো। আমি ওই দিন রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমি যার জন্য অনেকে প্রশ্ন করে না আমি কেন রাজনীতির মধ্যে এসেছি, হয়তো কিছু একটা চেঞ্জ আনতে পারবো, কিছু একটা, এই যে কুকথা তুমি যেটা বললে, আমি এই কুকথার বিরুদ্ধে। দেব, এবারও সহজ কথা নয়, মানে যেদিন খারাপ কথা বলতে হবে রাজনীতিতে জেতার জন্য বা টিকে থাকার জন্য, রাজনীতি ছেড়ে দেবো, এখন ওইটা বিশ্বাস করো? আমি এটা তো ভুলেই গেছি। আর্কাইভ কিরম হলো, সুন্দর, বাট কিন্তু আমি তো এখনো মেনটেন করে গেছি। সহজ না, বাট কঠিনও নয়। তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে কি, তখন যেটা বলেছি এখন একই কথা বলবো কি, আমার লক্ষ্যটা হচ্ছে কি, আমার হারানোর কিছু নেই। মানে আর আমি বোকা বানাবো না আমার মানুষকে, আমি বোকা বানানোর জন্য আসিনি। আমি যেটা পারবো না সেটা পারবো না, যেটা পারিনি সেটা পারিনি। আমি ভগবান নই কি আমি আমার এলাকার সমস্ত সমস্যার সমাধান করতে পারবো, এটা আমার মনে হয় ভারতবাসী সবাই জানে, সব এলাকার মানুষরা জানে, তাদের নেতারা কতটা সীমাবদ্ধতা আছে যে কোনো মানুষের, যে কোনো দলে। কারেক্ট। এবারে আজকে যত দিন যাচ্ছে অত খারাপ হচ্ছে, মানে আমার হাতে নাকি রক্ত মাখা, মানে একটা কোনো একটা কেউ যদি মানে টাচুট মানে খুব খারাপ মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যাচ্ছে, সেটাও বলে দিচ্ছে আমার নাম, আমি মার্ডার করে দিয়েছি, আমার 2 হাতে রক্ত। এবারে সেটাও আমাকে দেখতে হয়, তখন আমাকেও ভাবতে হয় কে পাল্টা দেবো, তখন যে না, পাল্টা দিয়ে তো লাভ নেই, কারণ ও তো জিততে চায়। ও চায় কে এখানে টিএমসি কম্পিটিশন না, এখানে কম্পিটিটর হচ্ছে দেব। তো দেবকে যতটা আমি অ্যাটাক করবো তত আমার লাভ। এবার আমি দেখলাম ছেলেটারও কোনো দোষ নেই, ও জিততে চায়। এবারে জেতার জন্য আমার মনে হয় কি ভারতবর্ষে আইনের মধ্যে কোনো মাপকাঠি নেই কি এইটাই তুমি বলতে, এর বাইরে বেরোতে পারবে না। তো সেই লাইসেন্সটা আমার মনে হয় সবাই কম বেশি করে ইউজ করে কে জেতার জন্য, শব্দ ব্যবহার, কথা ব্যবহার, কুকথা ব্যবহার, আচরণ, মানে অনেক কিছু। আমি
যেদিন থেকে রাজনীতিতে এসেছি এখনো বলছি, যদি আমার ওরকম খারাপ দিন আসে যে যেদিন আমাকে অন্য দলকে ছোট বা কাউকে গালাগাল বা কারো বিরুদ্ধে বলতে হয়, তাহলে সেদিন আমার সত্যি, আমার কেন, সবারই রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কারণ রাজনীতি হচ্ছে তুমি কি করেছো, ঠিক, রাজনীতি হচ্ছে তোমার দল কি করেছে। আমরা আমার কাজের জন্য ভোটটা চাইবো, কিন্তু এখানে আমাদের কাজ নিয়ে কেউ ভোটই চায় না। একদম, মানে আমি বলছি প্রায় এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে যে গালাগালি ছাড়া রাজনীতি অচল। আমি বলছি যে এটা আমার মনে পড়ে যাচ্ছে, মহাভারতে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করেছিলেন যে আত্মীয়দের বিরুদ্ধে আমি অস্ত্র তাদের বিরুদ্ধে ধারণ করব না। আমি বলছি ব্যক্তিগত সম্পর্ক, তাতেও রাজনীতির আঁচ পড়ার সম্ভাবনা থাকে। এটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখি। প্রজাপতি সিনেমায় দেবের বাবার রোল করেছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনদা যখন অসুস্থ হলো, দেব সঙ্গে সঙ্গে দৌড়ে তাকে হাসপাতালে দেখতে গেল, বেরিয়ে বলল যে মিঠুনদা আমার বাবার মতো। আবার এই এজেন্সি যখন দেবকে ডাকলো প্রকাশ্যে অন ক্যামেরা, মিঠুনদা বলেছিল যে আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে দেব ওই রকম ছেলেই নয়। আমি আজকে বলছি দেব, তোমার দলের কেউ তোমায় এই সার্টিফিকেট দেয়নি, এতটা দরাজ সার্টিফিকেট। আমি একবার পাশাপাশি এই সবগুলো দেখাবো, তার পাশে দেখাবো সেই মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আরেকজন বড় গদ্দার বলছেন মঞ্চের ওপর থেকে। এটা তো ছেলে সুলভ দেবের ভালো লাগার কথা নয়। আমি উত্তরে আসবো, কিন্তু তার আগে দেখবো পাশাপাশি। মিঠুনদা ভালো আছে, সুস্থ আছে, এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকমই মজায় আছে। মিঠুনদা আমার বাবারই মতো, তো সেজন্য আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি, মানে একটা শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দিক। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আমি বলছি যে বাবার মতো মানুষ সম্পর্কে এই কথা শুনে ছেলের মতো দেবের তো ভালো লাগার কথা নয়। আমার এই শব্দগুলো তো ভালো লাগে না কেন? দেখো, আমার এই যে তুমি দিদির ফুটেজটা দেখালে, আমি বলবো মোদিজির ফুটেজটাও দেখাও। দিদি, ও দিদি, যে টিজিংটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে, জুড়ে হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে একটা লোক, ঠিক আছে, স্টেটের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মধ্যে তফাৎ আছে। এবং রইল কথা গদ্দার, আমার সত্যি আপত্তি আছে, মানে আপত্তি আছে এই কথাগুলোর জন্য। মানে আমার মনে হয় মঞ্চটাকে আমরা এই, মানে যেখানে সামনে হাজার হাজার মানুষ তোমার কথা শুনছে, সে দিদি হোক বা দাদা হোক, মানে এইবারে তো মানে আমি দেখছি আমরা ইলেকশনালি হিন্দু মুসলিম হয়ে যাই, আমরা ইলেকশনালি কে কি খাচ্ছে সেটা, আমরা ইলেকশনালি গদ্দার এইটা হয়ে যাই। আমার মনে হয় কি আমি এই শব্দগুলোর বিরুদ্ধে, আমি এই আচরণের বিরুদ্ধে, আমি এই ব্যবহারের বিরুদ্ধে। আমার মনে হয় কি কিন্তু করতেও পারবেন। ইলেকশন কমিশনার যারা আছেন তারা তো কোনো মানে কোনো ব্যবস্থা হয় না। মানে আমরা এতদিন ইলেকশনের আগে বলতাম যে চিঠি যায়, কিন্তু তারপর ব্যবস্থা হয় না। এবার তো দেখছি চিঠি যাওয়াই প্রায় বন্ধ হয়ে গেছে। শোকজ অবধি তুমি দেখো এখনো পর্যন্ত কত কম হয়েছে, অথচ আর তত খারাপ কথার সংখ্যা এবং পরিমাণ বাড়ছে। দুর্ভাগ্যের, আমি এখানে দেবের সঙ্গে একমত। কিন্তু দেব এই সংসদীয় রাজনীতিতে আসা 10 বছর পরেও সেই বিরল রাজনীতিবিদ যার সভায় কিন্তু লোক ভরাতে বিরিয়ানির প্যাকেট ছড়াতে হয় না, ভোট কুশলী কোনো এজেন্সিকে ভাড়া করতে হয় না। আমার মনে আছে যে একবার মুকুল রায়ের সভায় লোক হচ্ছে না, তো দল থেকে মুকুল রায়ের সঙ্গে দেবকে জুড়ে দেওয়া হলো সবার ভিড় বাড়াতে। আজও ঘাটালে ও নিজে প্রার্থী, কিন্তু প্রচার ছেড়ে কার্যত দেব গোটা রাজ্যে তোমায় চষে বেড়াতে হচ্ছে প্রায় প্রতিদিন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি বলছি দেবের দলকে দরকার নাকি দলের দেবকে দরকার? আমার এটা কোনো থার্ড পার্টি বললে তুমি বললে মানে শোভা দেয়, আমি আর এই ভাবনার মধ্যে নেই। তো কি হয়, দলে যখন আছি তো দল জিতুক এটা আমি চাই, বেশ দল যেন ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস পাক সেটাও আমি চাই, দল যেন দলের যেন লাভ হয় সেটাও আমি চাই, এবং দলের কর্মী হিসেবে আমি চাইবো যে দল যেন ভালো ফল পায় এবং দল যেন ভালো কাজ করে, দুটোই। এইবারে দল যদি আমার যাওয়াতে যদি দলের লাভ হয় তাহলে আমাদের চোখে মানে এটা তো কোনো ভুল না। এবং নিজের প্রচার সামলে নিজের প্রচার, ঘাটালের প্রচার প্লাস গোটা রাজ্যের প্রচার, কোথাও যেন দেখো দলেরও তো দোষ না, মানে যেখানেই যাচ্ছি মানুষ যদি তোমার সমর্থনে নামে, মানুষ যদি তোমার পাশে দাঁড়ায়, তাহলে যে কোনো দল বলবে কি, যারা পায় না তারা বলে
দেবকে কেন মিস করলাম, এবারে যাদের কাছে আছে দেবকে আরো কিভাবে ইউজ করি। ঠিক এই ইউজ করার কথায় যে তোমরা যারা অন্য পেশার একেবারে জনপ্রিয়তার শীর্ষে থেকে এসেছো অথবা শীর্ষে আছো তাদের দল ব্যবহার করে, অথচ এই তারকাদের ব্যক্তিগত জীবন সেটা যখন সমালোচনা বা স্ক্যানারের আন্ডারে আসে তখন দল তাকে খারাপ ব্যবহার করতেও দ্বিধা করে না। আমি কেন বলছি, এই অভিযোগটা উঠেছে আজকেই, এই কয়েক ঘন্টা আগে কাঞ্চন মল্লিক, তোমার সহ অভিনেতা, খুব প্রিয় মানুষ, কাঞ্চন মল্লিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা র্যালি করছিলেন। কল্যাণবাবু তাকে কার্যত র্যালির মাঝখানে র্যালি থেকে নামিয়ে দেন এবং ঠিক কী বলেন আমরা কল্যাণদাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি স্পষ্ট করে তার মনোভাব ব্যক্ত করেছেন। আমি সেই নামিয়ে দেওয়ার দৃশ্য এবং কল্যাণদার বক্তব্য একেবারে পাশাপাশি আপনাদের সামনে রাখব। এতগুলো লোক যাবে উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না, আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। কোথাও কি দেব মনে হয় যে তারকাদের অথবা অন্য পেশার কৃতি ব্যক্তিত্বদের রাজনৈতিক দলগুলো ইউজ করে? করে তো বটে, অফকোর্স করে। আমাদের দেশে এটা এখন রোল মডেল হয়ে গেছে, এটা শুধু আমাদের রাজ্যে না, দেশে। কারণ নেতাদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা কমেছে, কে তাদের প্রতি বিশ্বাসটা কমেছে। সব নেতা না, ডেফিনেটলি তাবড় নেতারা আছে, বাট সেই তাবড় নেতাদের পরে সমস্ত দলের ভালো ভালো নেতারা আছে, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু তারপরে যে সেকেন্ড লেয়ার অফ নেতারা আছে, এবং যখনই ভোট ব্যাপারটা চলে আসে, ভোটটা মানে কি? ভোটটা তো বিশ্বাস। একদম ভোট হচ্ছে ইলেকশন, যেটা আমি সবসময় বলি, কে কাকে আমরা বেশি বিশ্বাস করব, তোমাকে না ওকে। তোমাকে ওকের মধ্যে দল দেখতে পাচ্ছে তোমাকে ওকে করলে হচ্ছে না। সেই জন্য ভোটের মুখে বিজেপিকে অরুণ গোভিলকে, রামের চরিত্রাভিনেতাকে রাজনীতির লড়াই নামাতে হচ্ছে, যে টিভির রাম আমাদের সঙ্গে। আমি বলছি ব্যাপারটা তো এই, তোমার এই ঘটনাটা দেখে কতটা খারাপ লাগলো? কেস টু কেস হয়, মানে এই কেসটা আমি ওভারঅল যদি তুমি বাইরে থেকে বলো দেখতে খারাপই লাগবে, কিন্তু দুঃখ তো লাগবে কি আমার সেলিব্রিটি অ্যাক্টরকে বার করে দিল। বাট যুক্তিও ওনার ঠিকই আছে, কে কাঞ্চনদা কিছুদিন ধরে যেভাবে ফেসবুকে এসছেন, যেভাবে নিজের পার্সোনাল লাইফটাকে ডিসপ্লে করেছেন, তো আমার মনে হয় কি এইটা পুরোপুরি কাঞ্চনদা এবং আমাদের কল্যাণদার দুজনের। তো এবং আলটিমেটলি যখন একজন রাজনীতিবিদ ভোট চাইতে যাচ্ছে, তিনি মানুষের প্রতিক্রিয়াকেই সব থেকে বেশি গুরুত্ব দেবেন, এটা সত্যি ম্যাটার করে। আজকে আমার এরিয়াতে আমিও যদি কল্যাণদার জায়গা হতাম, আমার এমন একটা লোককে, যাকে অনেক নেতাকে অনেক লোক পছন্দ করে না, বলেও দেয়, ওইখান থেকে আমরা বুঝতেও পারি যে এই লোককে নিয়ে এলে দাদা, এই কর্মীটাকে নিয়ে এলে এই ভোটটা কেটে যাবে, কিন্তু এরা এখানে লাস্ট টাইম এটা এরকম করেছিল দাদা, এটা এরকম হবে। আমার সমস্ত দলে তাই হয় যে এই নেতাটাকে, এই কর্মীটাকে সামনে রাখা যাবে না দাদা। তো আমার মনে হয় কি সেরকম সব আজকে কিন্তু উল্টোটা তো হয়। আমি আবার ঘুরে ফিরে প্রধান ছবিটা আমি এত প্রভাবিত করেছে, বারবার ওটাতে আসছি, যে প্রধানের ক্লাইম্যাক্সে মানে ভয়েস ওভারে আছে যে প্রধানের ঠিকানা, অর্থাৎ সেই যে পঞ্চায়েত প্রধান, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান, তার ঠিকানা বদলে গেল অট্টালিকা থেকে জেলের কুঠরিতে। তোমার দলের নেতারা যখন সেই অট্টালিকা থেকে জেলের কুঠরিতে যাচ্ছেন, তখন তো তোমারও এইটা মনে হতে পারে, ঠিক আমি বলছি কয়েনের দেখো উল্টো পিঠটাও কিরাম আছে, যে অভিনেতা বা অন্য পেশার কৃতি একটা মানুষের মনে হতে পারে যে রাজনীতিতে নেবে, আমার সহযোগী জেলে চলে গেলেন এবং যার দৃশ্য তো টাকার বান্ডিল দেখা গেল 50 কোটি। তো এটা তো সেই একই দলে থেকে দেবেরও খারাপ লাগার কথা। ঠিক যেমন আজকে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে, সেরকম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে নোটের ছবি নিশ্চয়ই দেবকেও ভাবিয়েছে। অফকোর্স ভাবিয়েছে, অফকোর্স, অস্বীকার করবো যদি আমাকে যদি না ভাবায়। কিন্তু দাদা আমার একটাই প্রশ্ন, কে এই যে তাহলে এই কারাপ্ট নেতারা শুধু কি টিএমসিতে আছে? না না না, কবে বাঙ্গারু লক্ষ্মণ বিজেপির শীর্ষ নেতা, তিনি নোটের বান্ডিল গুনছেন, ভিডিও স্টিং অপারেশনের মাধ্যমে বাইরে এসেছিল। এবারে কথা হচ্ছে কি যেইভাবে আমি বলছি, তাহলে সব নেতাদেরকে ধরতে বার করো, মানে নেতারা যারা কারাপ্টেড, যাদের ইডিসিআই আছে, তারা বিজেপিতে চলে যাচ্ছে,
সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে যাদের চার্জশিটে নাম আছে তারা এখন সিএম বা ডেপুটি সিএম আছে, তারা আবার ধরো খুনের মামলা যার বিরুদ্ধে, তিনি কংগ্রেস থেকে তৃণমূলে চলে এলে মামলা উঠে যায়। এবারে হচ্ছে প্রেসিডেন্টগুলো আমাদের দেশে না ইলেকশন করতে গেলে এমন এমন কথা বেরিয়ে আসবে না, এই দুপক্ষের জন্য ঠিক না। এবারে কথা হচ্ছে ইলেকট্রাল বন্ড। মানে ধরো গতকালই অজিত পাওয়ারের স্ত্রী, যে অজিত পাওয়ারের দুর্নীতি নিয়ে বিজেপি এত সরব, তার স্ত্রীকে, অজিত পাওয়ার এখন বিজেপির জোটে চলে গেছেন, তার স্ত্রীকে একদম ডেপুটি চিফ মিনিস্টারের স্ত্রীকে কাল ক্লিন চিট দেওয়া হয়েছে। এ তো চোখের সামনে, মানে যে একটা নয়, রাজ্যে এবং কেন্দ্রের উদাহরণ হলে মোটামুটি সাক্ষাৎকার এই নিয়েই চলবে। আমার এইটা দোষটা নেতাদের না, দেশটা হচ্ছে আম জনতার, এইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অথবা এই ধরনের নেতাকে জনতা জেতাবে কেন? একদম একদম আই এগ্রি। আমি এইখান থেকে আবার সেই ঘুরে ফিরে প্রধান এই ছবিটা দেখুন। হ্যাঁ, আর আমার আরো ভালো লেগেছে যে আমি চিরকাল বিশ্বাস করতাম যে বাস্তবের প্রতিফলন যদি সেলুলয়েডের পর্দায় দেখা যায়, তাহলে মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেন, রিলেট করতে পারেন, এবং সেই ছবি জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয়ের অবকাশ থাকে না। আমাকে এখনো মনে আছে এমন এমন কমেন্ট এসেছিল, আমি যখন হল ভিজিট করছি, স্যালিউট তোমাকে স্যালিউট, মানে এই শব্দগুলো তো খুব কম পাওয়া যায় তো কমপ্লিমেন্ট হিসেবে, দাদা খুব ভালো অভিনয় করেছো এইসব হয়, কিন্তু লোক তোমার সাহসকে স্যালিউট তোমার। বাট এইটা তো নর্মাল, মানে একটা নর্মালসি করতে গেলেও আজকে সাহস লাগে, একটা নর্মাল জিনিস কিছু করতে গেলেও সাহস, মানে বাস্তবের প্রতিফলন ঘটাতে গেলেও সাহসের জন্য সাবাসী পেতে হয়। কিন্তু এইখানে আবার বলছি, ওই প্রধানে ঘুরে ফিরে আসছি, যেখানে দেবের দীপক প্রধান, তার একটা সংলাপ আছে যে মানুষ নিজের পায়ে দাঁড়ায় নিজের ইচ্ছেতে, কিন্তু ভোটে দাঁড়ায় জনগণের ইচ্ছেতে। দেবের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম নয়, ভুল সংলাপ লিখেছেও, মিথ্যে সংলাপ, কারণ দেব ভোটে দাঁড়িয়েছিল দিদির ইচ্ছেতে। কারেক্ট। আমি আমার 2014-তে আমি জানতামও না আমার নামটা আসবে বলে, তার এক রাত আগে আমার কাছে ফোন এসেছিল, দিদি আমাকে একবারই বলেছিলেন, আমি না বলেই চলে গেছিলাম আর কি। 2014-এ ওই যে দিনটা প্রার্থী ঘোষণা হলো, আমি এইসব শব্দও জানতাম না, এই যে একদম নো ইন্টারেস্ট। তখন অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়েছি একটা লোকের জন্য, সেই আমাকে মোটামুটি শ্রীকান্ত মহতা এসডিএফ এর, যাকে সেটা, কিন্তু এটাকে তুমি ইচ্ছে বলবে না চাপ বলবে? না, 10 বছর পর মনে হচ্ছে এটা কোথাও লেখা ছিল। আচ্ছা, মানে there are something যেটা নিয়তিতে বিশ্বাস করছো, মানে তখন মনে হচ্ছিল এটা কেন হলো, কি হলো, বুঝতে আমার 1 বছর লেগে গেল। রাজনীতি ইজ এ বিগ সাবজেক্ট, একদম, মানে লোকসভা মোর বিগ সাবজেক্ট, একদম, মানে এতগুলো কনস্টিটিউয়েন্সি, তুমি সরাসরি মানে কাউন্সিলর ভোট, বিধানসভা ভোট নয়, সরাসরি তুমি লোকসভায় গিয়ে কতগুলো সিট আছে রাজ্যসভায়, লোকসভা, আমি তো তাও জানতাম না তার আগে। মানে তুমি যদি, আমিও আলিয়া ভট্টের মতন একটা প্রশ্ন উত্তর দিতে পারতাম কে প্রধান প্রেসিডেন্ট কে, তখন আমি আজকে প্রত্যেকটা মানুষ পলিটিক্স নিয়ে খুব ইন্টারেস্টেড, এবং তোমার নাম ঘোষণা হচ্ছে তুমি জানো না, সুতরাং আমি তো ফ্লাইটে ছিলাম, ফ্লাইট থেকে ল্যান্ড করলাম, হায়দ্রাবাদে শুটিং করতে যাচ্ছিলাম বিন্দাস ছবি, তখন দেখলাম আমার নাম অ্যানাউন্স হলো, আমি সারপ্রাইজ, আমি সেখান থেকে ফোন করলাম, বলে আমার আরে ঠিক আছে, দিদি স্পোক টু মি। এবারে ওই ফেসটা না একটা ফেস, মানে একটা ইনসিডেন্ট। একটা তফাৎ আছে যে হেমা মালিনী বলো, ধর্মেন্দ্র বলো, বিনোদ খান্না বলো, সবাই কিন্তু, ইভেন শত্রুঘ্ন সিনহাও কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে যখন আর কিছু করার নেই, সেই অর্থে প্রতিদিনে ফিল্মের ডাক, কাজের ডাক নেই, তখন রাজনীতিতে এসে এই ছবি আমরা গোটা দেশে দেখতে অভ্যস্ত। তুমি পিক টাইমে, পিক ফর্মে রাজনীতিতে এলে, এ তো বিরাট তফাৎ। আমাকে এইটা কম করে একজন নয়, 1 লক্ষ মানুষ 2014 জবে থেকে আমার নাম অ্যানাউন্স হয়েছে 2015-16 অব্দি, তারপর আমার ব্যাক টু ব্যাক ছবি ফ্লপও হতে শুরু করলো আর কি। এটাও সত্যি একটা ফেস যাচ্ছিল, একটা টলিউডের একটা সিনেমার মাধ্যমে একটা ডাউন, শুধু আমার না পুরো ইন্ডাস্ট্রির, কিন্তু পুরো মানে দায়িত্বটা আমার ঘাড়ে চলে এলো। দেবের ছবি কেন ফ্লপ হচ্ছে, অন্য ছবি ফ্লপ হলে কোনো অসুবিধা নেই, দেবের ফ্লপ হচ্ছে বিকজ অফ পলিটিক্যাল ক্যারিয়ার। অনেক ভেবেছিলাম আমি যে কি হচ্ছে, পুরো ব্যাপারটা কি, মানে আমি কি কোথাও ঘেটে গেলাম, আমি কি কোথাও আটকে গেলাম, আমি কি কোথাও শেষ হয়ে যাওয়ার পথে। তখন ভাবলাম কি না, পৃথিবীতে এমন কোনো নিয়ম নেই কে যেখানে কোনো এক্সাম্পল নেই বলে কোনো এক্সাম্পল হতে পারে না। দেব, লেটস সেট অ্যান এক্সাম্পল। তো হোয়াট হ্যাভ টু ডু? আই হ্যাভ টু বি অনেস্ট ফার্স্ট, কি আমি আমার প্রতি অনেস্ট, আমার কাজের প্রতি অনেস্ট, আমার পলিটিশিয়ানের প্রতি যে চরিত্রটা বা যেই পথটা আমাকে দিয়েছে ঘাটালের লোক, তার প্রতি আমাকে অনেস্ট থাকতে হবে। অ্যান্ড আজকে 10 বছর হয়ে গেল, যারা, আমি এখনো মনে আছে আমি যেদিন বলেছিলাম আমি ছেড়ে দেবো, আমি এমন এমন লোকের নাম বলবো তুমি পাগলা হয়ে যাবে, যারা আমাকে বলছে না দাঁড়াতে হবে,
মানে যেই নিউজ চ্যানেল পার্টি অফিস হয়ে গেছে, তার এডিটর ফোন করে বলছে দেখো আমি একটু বলবো, ছেড়ো না, হেট্রিক চাই আমার। বিজেপির এমপিরা ফোন করেছে আমাকে, পার্লামেন্ট যেদিন আমি লাস্ট ভাষণটা দিয়েছিলাম ওইখানে অনেকজনই ছিলেন, তারাও ছেড়ো না। ঠিক ঠিক।